হার্ভার্ডের সঙ্গে সামরিক শিক্ষা কার্যক্রম বাতিল করল পেন্টাগন। পড়তে যাওয়া সেনাদের মধ্যে চরমপন্থী মনোভাব তৈরির অভিযোগ প্রত্যাখ্যান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। মার্কিন প্রশাসনের প্রকাশিত মানচিত্র ঘিরে বিতর্ক। পুরো কাশ্মীরকে দেখানো হলো ভারতের অংশ হিসেবে পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক ধাক্কা বলছেন বিশ্লেষকরা। জুনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ চায় যুক্তরাষ্ট্র, জানালেন জেলেনস্কি। দুই পক্ষের আলোচনাকে ইতিবাচক বললেন ট্রাম্প। থেমে নেই পাল্টাপাল্টি হামলা। গাজায় ইসরায়েলি হামলা চলছে, ধ্বংসযজ্ঞ না থামলে যুদ্ধবিরতি অর্থহীন বলছে হামাস। হত্যাযজ্ঞে দায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা, অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের। এবং তীব্র তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তর পশ্চিমাঞ্চল। এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যু। ঝড় মার্তার প্রভাবে পর্তুগালে ভারী বৃষ্টিপাত, বন্যায় প্লাবিত বহু এলাকা। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে না ইরান, আলোচনা হবে পরমাণু ইস্যুতে, জানালেন আরাকচি। তেহরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। ওমানে দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক হয়েছে দাবি করলেও ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার নতুন করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশ যদি সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা নেয়, তবে সেই দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আদেশে হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। হোয়াইট হাউস জানায় এটি ইরানকে ঘিরে চলমান জাতীয় জরুরি অবস্থায় প্রতিফলন। পরিস্থিতি বদলালে আদেশ সংশোধনের সুযোগও রাখা হয়েছে। এছাড়া আবারও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এখনও পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক অস্থিরতা জারি রেখেছে তেহরান। যদিও বরাবরের মতোই তেহরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। এদিকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি না পেজিশকিয়ান প্রশাসন। এটি ইরানের অধিকার উল্লেখ করে তিনি জানান, তেহরান এই কার্যক্রম অব্যাহত রাখবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা নাকচ করেন আরাকচি। তবে তিনি বলেন, আস্থা গড়ে তোলার মতো একটি আশ্বস্তকারী চুক্তি করতে প্রস্তুত তেহরান। একই সাক্ষাৎকারে আরাকচি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান। তার ভাষায়, ওয়াশিংটনের প্রতি তাদের অবিশ্বাস এখনো কাটেনি। ওমানের মধ্যস্থতাকারীরা আলোচনাকে গুরুত্বপূর্ণ সূচনা বললেও পরবর্তী দফার নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা, শুল্ক ও সামরিক হুমকির ছায়ায় এই সংলাপ কতটা এগোবে সেটিই এখন মূল প্রশ্ন। গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যেই শুক্রবার দলীয় কার্যালয় থেকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে জামায়াতের সাথে জোট সরকার গঠন নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিরোধীদের সাথে বিএনপি কোনো জোট সরকার গঠন করবে না। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, তাহলে বিরোধী দল কে হবে? রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমি কিভাবে সরকার গঠন করতে পারি? তাহলে বিরোধী দলে কে থাকবে? আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দলে থাকে তাহলে আমি আশা করব তাদেরকে একটি ভালো বিরোধী দল হিসেবেই পাবো। বিএনপি নির্বাচনে এককভাবে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। আত্মবিশ্বাসের সাথে বলেন, দল গঠনের জন্য পর্যাপ্ত আসন পাবে তার দল। বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার গঠন করতে পারলে তরুণদের জন্য কর্মসংস্থানের পাশাপাশি দেশে ব্যবসার পরিবেশ তৈরি করবেন। আমরা যদি সরকার গঠন করি, আমাদের তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসার পরিবেশ তৈরি করতে হবে যাতে কর্মসংস্থান হয় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জনগণের কল্যাণে উপযুক্ত দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে। নির্দিষ্ট কোনো দেশের সাথে নয়, বরং যারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে জনগণের কল্যাণে আসবে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। শেখ হাসিনার সন্তানেরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে ইয়াহুতিন শহরের একটি গুদাম ও লজিস্টিক্স কমপ্লেক্সে আগুন ধরে যায়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এক রাতেই 400-র বেশি ড্রোন ও প্রায় 40টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া, যার মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থা। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানান, তাপবিদ্যুৎ কেন্দ্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন সাব স্টেশন ও ট্রান্সমিশন লাইনে আঘাত হানায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমাতে হয়, বন্ধ হয়ে যায় একটি ইউনিট।
এদিকে মস্কোর দাবি ইউক্রেনের তথাকথিত সন্ত্রাসী হামলার জবাবে তারা নির্ভুল অস্ত্র ব্যবহার করে শক্তি ও পরিবহন অবকাঠামোতে আঘাত হেনেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার অস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞদের মতে ইউরোপের সবচেয়ে বড় 750 কেভি সাবস্টেশনেও প্রথমবারের মতো আঘাত হানা হয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান যুক্তরাষ্ট্র চায় জুনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে। বলেন আগামী সপ্তাহে ইউক্রেন ও রাশিয়াকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইউক্রেন এতে সম্মত হয়েছে। সম্ভাব্য বৈঠকটি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে হতে পারে বলেও জানান জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভালো আলোচনা চলছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আলোচনার বিস্তারিত জানাননি। এরই মধ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়া যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে, যার আওতায় 314 জন বন্দীর মুক্তির উদ্যোগ নেওয়া হবে। অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েল। একদিনে গ্রেফতার করেছে অন্তত 16 ফিলিস্তিনিকে। অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। গাজা সিটির আশপাশের এলাকায় ইসরায়েলি যুদ্ধ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন। বাসিন্দারা জানায় মাত্র 1 ঘন্টা নোটিশে তাদের ভবন খালি করতে বলা হয়। একইভাবে খান ইউনিসেও হামলা চালায় নেতানিয়াহু সেনারা। হামাস বলছে ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। তারা মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান। একই সময় গাজায় হামলা অব্যাহত থাকার অভিযোগ তুলে মার্কিন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ বলেন যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তায় ইসরায়েলি বাহিনী এর সহিংসতা চালু রেখেছে। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি গাজা বিষয়ক বোর্ড অফ পিসের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। মার্কিন ও কূটনৈতিক সূত্রের বরাতে গণমাধ্যম এক্সিওস এই তথ্য জানিয়েছে। এই আয়োজনের লক্ষ্য গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে অর্থ সংগ্রহ করা। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কোন কোন দেশের নেতা অংশ নিতে পারবেন তা যাচাই করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা জানান এটি হবে গাজা শান্তি পরিষদের প্রথম বৈঠক এবং গাজা পুনর্গঠনের জন্য একটি তহবিল সংগ্রহ সম্মেলন। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। এর একদিন আগে 18 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েল বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেও এখনো চার্টারে সই করেনি। নেতানিয়াহু বৈঠকে অংশ নিলে এটি হবে 7 অক্টোবরের পর আরব ও মুসলিম নেতাদের সঙ্গে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিবাদ দীর্ঘদিনের, যা আন্তর্জাতিক অঙ্গনেও গড়িয়েছে। তবে কয়েক দশক পরও সেই সংকট এখনও পুরোপুরি কাটেনি। কাশ্মীর বিতর্ক নতুন করে উস্কে দিল মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস প্রকাশিত এক মানচিত্র, যেখানে পুরো জম্মু কাশ্মীর ভারতের অংশ হিসেবে দেখিয়েছে পাকিস্তানের মিত্র যুক্তরাষ্ট্র। এমনকি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পাশাপাশি আকসাই চীন এলাকাকেও ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে প্রকাশিত মানচিত্রে। মানচিত্রটি প্রকাশ করা হয় ভারত যুক্তরাষ্ট্র নতুন বাণিজ্য কাঠামোর অংশ হিসেবে। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের উপর শুল্ক কমাবে ভারত। এর মধ্যে রয়েছে বাদাম, ফল, শস্য, মদ ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। তবে এর আগে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক কমাতে রাজি হয় যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভের মানচিত্র প্রকাশের ঘটনায় অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন। তাদের সম্পর্কের উষ্ণতা আলোচিত গণমাধ্যম ও কূটনীতিতেও। তবে ইসলামাবাদের কোনো প্রচেষ্টা কাশ্মীর ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান বদলাতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ থাকলেও ভারতের সঙ্গে সম্পর্কের বিকল্প নেই। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে ভারতের গুরুত্বও দিন দিন বাড়ছে, যা এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে। এই ঘটনাকে পাকিস্তানের জন্য বড় ধরনের কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন তারা। তবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ও চীন। বেশ কয়েক মাস ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে টানাপোড়েন চলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। দিন কয়েক আগেও শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেন ট্রাম্প। এবার হার্ভার্ডের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ ঘোষণা দেন পেন্টাগন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের পেশাদার সামরিক শিক্ষা, ফেলোশিপ ও সার্টিফিকেট প্রোগ্রাম বন্ধ করছে।
that we arm our warfighters with overwhelming হেক্সেট বলেন, হার্ভার্ডের চিন্তাধারা জাগ্রত হতে পারে, সমর মন্ত্রণালয়ে নয়। তার দাবি, আগে মন্ত্রণালয়ে মেধাবী কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠানো হতো যাতে মার্কিন সৈনিকদের সঙ্গে সাধারণ মানুষ পরিচিত হতে পারে। তবে ইদানিং বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেনাদের চিত্তবাদী ও চরমপন্থী মনোভাব নিয়ে ফিরে আসছে বলেও অভিযোগ করেন তিনি। হেক্সেট বলেন, হার্ভার্ড হামাসকে উৎসাহ দিয়েছে, ইহুদিদের উপর আক্রমণকে সহ্য করেছে এবং এখনও বর্ণভিত্তিক বৈষম্য প্রচার করছে। তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রোগ্রাম চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সম্পর্কও পর্যালোচনা করা হবে বলেও জানায় পেন্টাগন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার। বলেন, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা হারাবে না এবং সংবিধান অনুযায়ী নিজেদের অধিকার ছাড়বে না। হার্ভার্ড সবসময় ইহুদিবাদী বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করেছে, এটিকে তারা নৈতিক কর্তব্য হিসেবে বিবেচনা করে বলেও উল্লেখ করেন গার্বার। জেফ্রি এপস্টেইন নামটি শুনলেই কুখ্যাত যৌন নিপীড়ক, ক্ষমতার অপব্যবহারকারী আর বিচারহীনতার কথা সামনে আসে। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া আর্থিক নথি বলছে তার ভূমিকা ছিল আরও বিস্তৃত। নথিতে দেখা যায়, এপস্টেইন যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রেন্ডস অব দ্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস নামের একটি সংস্থায় অনুদান দিতেন, যেটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অর্থ সংগ্রহ করে থাকে। এছাড়া ফিলিস্তিনি ভূমি দখল ও বসতি স্থাপনের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত ইহুদিদের জিউইশ ন্যাশনাল ফান্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেও তার অর্থের যোগসূত্র পাওয়া গেছে। এই অনুদানগুলো ছিল পুরোপুরি আইনি ও নথিভুক্ত, কিন্তু আইনের আড়ালে দখল ও সহিংসতাকে স্বাভাবিক করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে এই ধরনের দাতব্য কাঠামো দখলদারিত্বকে সম্মানজনক রূপ দেয়, যেখানে দাতারা থেকে যান আড়ালে আর ভুক্তভোগীরা হারান ঘর, জমি ও ভবিষ্যৎ। ইতিহাসবিদরা বলছেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ কোনো হঠাৎ ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পিত প্রক্রিয়া। এপস্টেইনের অর্থায়ন শুধু সেই ব্যবস্থারই একটি অংশ হিসেবে সামনে এসেছে। অনেকেই বলছেন, এই এপস্টেইনের কেলেঙ্কারি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্ষমতাবানদের অপরাধ শুধু ব্যক্তিগত নয়, তা অনেক সময় রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কাঠামোর সঙ্গেও জড়িয়ে থাকে।